So this is your first hunt. And you've come to the most dangerous planet in the universe that can't be killed. You're the prey. I could help you. তো সিনেমার শুরুতে আমাদেরকে বলা হয় যে প্রিডেটরেরা, যাদেরকে আসলে বলা হয় ইয়োজ্জা, তারা কারোর শিকার হয় না। মানে প্রিডেটর খাদ্য শ্রেণীর সবচেয়ে উপরের লেভেলে থাকে এবং তাদের কোনো বন্ধুও নেই, তারা কেবলই শিকারী, আর এটাই তাদের গোত্রের নিয়ম। আর এরপর আমাদের প্রিডেটরদের নিজ গ্রহ গানা প্রাইমকে দেখানো হয়, আর সেখানে আমরা ড্রেক নামের একটা যোদ্ধাকে দেখি যে ওই গোত্রের রাজপুত্র, আর সেই হচ্ছে আমাদের এই সিনেমার মেন চরিত্র। তো ড্রেক খুব দ্রুত গতিতে চলছিল, আর তারপর সে একটা গুহায় এসে তার মুখোশ খুলে ফেলে, আর তারপর তার ভাইকে খুঁজতে গুহার ভেতরে এগিয়ে যায়। কিন্তু তখনই তার আপন বড় ভাই কই তাকে অদৃশ্য হয়ে আক্রমণ করে। তো এইখানে একটা বিষয় উল্লেখ্য, এই প্রিডেটরদের গোত্রের মধ্যে সমস্ত প্রিডেটরদের, মানে আমরা যেমন মানুষ, ওদেরকে বলা হয় প্রিডেটর, আর ওদের গোত্রের নাম হচ্ছে ইয়োজ্জা। তো সমস্ত প্রিডেটর ইয়োজ্জাতে নিজেদের প্রমাণ করার জন্য সারা জীবনে প্রশিক্ষণ নিতে হতো বা আগের চেয়ে বেটার করতে হতো। আর এছাড়া যখন তারা প্রাপ্তবয়স্ক বা 18 বছর হতো, তারপর তাদের নিজেদের একটা শিকার বেছে নিতে হতো এবং তাকে হত্যা করে সেটার মাথা দেখিয়ে গোত্রের অংশ হয়ে উঠতে হতো। মানে এটা তার নিজ গ্রহ হবে এরকম কোনো কথা নয়, যে কোনো গ্রহ হতে পারে, একটা ভয়ঙ্কর প্রাণীকে মারতে হবে, আর ওইটা করতে পারলেই কেবল তারা অদৃশ্য হওয়ার গ্যাজেট পাবে। আর তাছাড়া তার বড় ভাই কোয়ের কাছে ওই গ্যাজেটটা ছিল, কারণ সে এটা প্রমাণ করেছে। কিন্তু আমাদের যে নায়ক ডেক, সে ছিল ইয়ং, মাত্রই তার 18 বছর হয়েছে, তার কাছে এটা ছিল না। তবে যাই হোক, ডেকের কাছে ছিল হচ্ছে প্রিডেটরদের একটা হাইটেক লেজার গান, যেটা খুবই ডেঞ্জারাস। সে শুধুমাত্র এই গান দিয়ে ভাইয়ের সঙ্গে লড়াই করছিল, এবং এই লড়াইটি এত তীব্র ছিল যে যেখানে অনেকক্ষণ লড়াইয়ের পরেও ডেক তো পারে না, কারণ তার বড় ভাই কোই অনেক শক্তিশালী, এবং ফাইনালি তার বড় ভাই কোই তার ছোট ভাই ডেককে পরাজিত করে ওকে উপর থেকে নিচে ফেলে দেয়। আর এই কারণে ডেক মনে খুব দুঃখ পায়। আর এর কারণটা হচ্ছে ডেক অন্যান্য ইয়োজ্জাদের তুলনায় আকার অনেক ছোট ছিল, মানে লম্বায় ছোট ছিল, আর এ কারণে সবাই তাকে অনেক দুর্বল মনে করতো, বিশেষ করে তার বাবার নাজর। তো যাই হোক, এতক্ষণ যে দুই ভাইয়ের মারামারি দেখলাম, এটা মূলত ডেকের একটা প্রশিক্ষণের অংশ ছিল। ডেকের বড় ভাই ডেককে অনেক ভালোবাসে এবং আবারও সে প্রশিক্ষণ নিতে ফেরত আসে। তাদের দুজনের মধ্যে আবারও লড়াই শুরু হয় এবং কয়েক ঘন্টা পর ডেক তার বড় ভাই কোয়ের কক্ষে যায়, যেখানে আমরা কোয়ের শিকার করা বিভিন্ন ভিন গ্রহের প্রাণীদের মাথার খুলি দেখতে পাই, যেগুলো খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী ছিল। তো কোই সেখানে অনেক নতুন অস্ত্রও তৈরি করে রেখেছিল। আর এখানে লক্ষ্য, বড় ভাই কোই কিন্তু তার ছোট ভাই ডেককে খুবই ভালোবাসে, কারণ তাদের মানেই ওর ভাইকে ও খুব ভালোবাসে। আর এরপর সে ডেককে একটা শোল্ডার ক্যানন দেয় এবং তাকে অন্য গ্রহে গিয়ে নিজের শিকার বেছে নিতে বলে, যাতে সে গোত্রের কাছে নিজেকে প্রমাণ করতে পারে। এবং এইখানে সে মহাবিশ্বের বা গ্যালাক্সির বিভিন্ন গ্রহের বিভিন্ন বিপজ্জনক প্রাণী সম্পর্কে তথ্য দিচ্ছিল। আর তখন ডেক কোলিগস নামের একটা প্রাণীকে বেছে নেয়, বাট বড় ভাই কোই তখন ব্যাখ্যা করে এটা এমন একটা গ্রহে রয়েছে যেটা মহাবিশ্বের সবচেয়ে বিপজ্জনক একটা গ্রহ, এবং ওই গ্রহের যত প্রাণী রয়েছে তারা এমন ধরনের প্রিডেটর যে ওইখানে যেই ঢোকে তাকে ওরা ধ্বংস করে ফেলতে চায়। আর ওই গ্রহের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে কলিগস, যাকে হত্যা করা অসম্ভব, এমনকি তাকে আজ পর্যন্ত কেউ হত্যাও করতে পারেনি। এমনকি ওদের বাবা, যে সবচেয়ে মহাশক্তিশালী প্রিডেটর এই গ্রহের, সেও কলিগসকে ভয় পায়, কারণ এই কলিগসের একটা স্পেশাল পাওয়ার রয়েছে, সেটা হচ্ছে সে কখনোই মরে না। তাকে যতই কাটো, যতই মারো, আবার মনে করো যে বডি পার্টস হয়ে যায়। তো এই কথা শুনে আমাদের দুর্বল ডেক বলে, যেহেতু আমার বাবা মাকে সবচেয়ে দুর্বল মনে করে, তো এই জন্য আমার বাবা যে প্রাণীটিকে ভয় পায়, আমি ওইটাকেই মেরে তারপর নিজেকে প্রমাণ করবো। আমি শিকার করলে শুধুমাত্র কলিগসকে শিকার করবো। বাট এখানে বড় ভাই কোই ভাবে ডেকের জন্য এটা খুবই বিপজ্জনক হবে, কিন্তু ডেক তো জেদ করে বসেছে, ছোট ভাই সে এইটাই স্বীকার করবে। তো তখন বাধ্য হয়ে কোই ওই কথা রাজি হয়, আর ঠিক তখনই ওর বাবার মহাকাশযান এখানে এসে পৌঁছায়। তো এরপর দুই ভাই বাইরে যায় এবং তাদের বাবা এসে তাদের সঙ্গে দেখা করে। তো এখানে ছোট ভাই ডেক করে কি বাবার সম্মানে রক্ত ছড়ায়, আর তখন বাবা নাজর তার বড় ছেলে কোইকে বলে, আমি তোমার উপর হতাশ। আমি প্রথমেই তোমাকে বলেছিলাম যে এই ডেক যখন জন্ম নিয়েছিল ওকে তখনই মেরে ফেলতে, কারণ আমাদের গোত্রের দুর্বলদের কোনো স্থান নেই। এই কথা শুনে আমাদের নায়ক ডেক খুব কষ্ট পায়, আর তখনই সেখানে নাজর করে কি ডেককে একটা ডিভাইস দিয়ে বন্দি করে ফেলে। আর তারপর সে বড় ভাই কোইকে বলে, ডেককে হত্যা করো, কারণ ওর জন্য আমার মান সম্মান চলে যাচ্ছে। তো এরপর বড় ভাই কোই করে কি এগিয়ে আসে, তার ভাইয়ের কাছে যায় ডেককে মারার জন্য। কিন্তু এখানে বড় ভাই কোই করে কি তরল দিয়ে তার ভাইকে উল্টো মুক্ত করে দেয়, আর তারপর ওকে মহাকাশযানের ভেতরের একটা ডিভাইসে ছুড়ে দেয় এবং ওই মহাকাশযানটি লক করে দেয়, যাতে ওর বাবা ওকে না মারতে পারে। আর তারপর ওকে বাঁচাতে ওর বাবার সাথে লড়াই শুরু করে। মানে এই সিনেমাতে সিরিয়াসলি ফ্যামিলি ড্রামা, ইমোশন, তারপর জন র্যাম্বোর মতো অ্যাকশন, সাই-ফাই সব রয়েছে ভাই, ফুল প্যাক একটা সিনেমা। তো যাই হোক, বড় ভাই তো ছোট ভাইকে বাঁচানোর জন্য বাবার সাথে লড়াই শুরু করেছে, আর ছোট ভাই ডেক ভেতর থেকে জিনিসগুলো দেখছিল, এবং এখানে বাবার যে অদৃশ্য হওয়ার একটা ডিভাইস ছিল সেইটা দিয়ে সে কোইকে আহত করে, আর তারপর তার হাতটা কেটে ফেলে। মানে এখানে ডেক কল্পনাও করেনি যে তার বাবা সত্যি সত্যি তার ভাইকে অ্যাটাক করতে চাইবে বা মারতে চাইবে। তো ছোট ভাই ডেক তার ভাইয়ের অবস্থা থেকে খুব দুঃখ পায়, এবং এখানে বাবা করে কি বড় ভাইকে বন্দি করে। আর তখন বড় ভাই করে কি তার কাটা হাত
হাতে যে রিমোটটা ছিল সেটা দিয়ে মহাকাশযানটি সক্রিয় করে দেয় এবং বলে, ছোট ভাই তুমি নিজেকে প্রমাণ করেই ফিরে এসো এবং সবাইকে দেখিয়ে দিও তুমি দুর্বল নও। আর তখনই মহাকাশযানটি চালু হয়ে যায়, এখান থেকে চলে যাবে যাতে ওর বাবা না মারতে পারে। কিন্তু এই দিকে ওদের বাবা রেগে বড় ভাইয়ের গলা কেটে ফেলে। আর এই ঘটনায় ডেক তো মারাত্মক কষ্ট পায়, কিন্তু তার কিছু করার নেই। সে মহাকাশযানে আটকা পড়ে গিয়েছে এবং ওইটা গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত খুলবে না। তো ওই মহাকাশযানটি ওই নির্দিষ্ট গ্রহের উদ্দেশ্যে রওনা দেয়। তো ডেককে আমরা ভেতরে অনেক কষ্টে দেখতে পাই এবং এরপর সে অজ্ঞান হয়ে যায় এবং অনেক দিন পরে সে জেগে ওঠে। আর তারপর সে দেখতে পায় সে একটা গ্রহের অরবিটে পৌঁছে গিয়েছে এবং তার মহাকাশযানটিও বিধ্বস্ত হতে যাচ্ছিল। তো ডেক তখন করে কি, সেখানে একটা ক্যাপসুলের মধ্যে চলে বসে। ক্যাপসুল তো বুঝতেই পারছো, মহাকাশযানের ভিতরে আরেকটা ছোট্ট মহাকাশযান থাকে আর কি। তো সে নিজেকে ওই ক্যাপসুলের মাধ্যমে মহাকাশযান থেকে আলাদা করে এবং সেই ক্যাপসুলটি যখন নামছিল তখনই আমরা দেখি এখানে ডাইনোসর জাতীয় একটা বিশাল বড় শিকারী প্রিডেটর পাখি এসে ডেককে আক্রমণ করতে আসে। কিন্তু প্রিডেটররা ছিল হচ্ছে টেকনোলজিতে অনেক এগিয়ে, মানে ওরাও বুদ্ধিমান প্রাণী ছিল, বুঝতেই পারছো, খালি চেহারাটা খারাপ। তো ওই ক্যাপসুলের প্রযুক্তির কারণে বা অদৃশ্য শিল্ডের কারণে সে বেঁচে যায় এবং ড্রেক মাটিতে পড়ে যায়। তবে এখানে সে মারাত্মক রেগেছিল, তার খালি ভাইয়ের কথা মনে পড়ছিল যে তার ভাই মারা গিয়েছে, তার বাবা তার ভাইকে মেরেছে এবং তার ভাই লাস্ট কথা বলেছে যে নিজেকে প্রমাণ করে ফিরে এসো যাতে কেউ আর টিটকারি করতে না পারে। তো এরপর ডেক করিকে তার সমস্ত অস্ত্র বের করে এবং এই অস্ত্রগুলো হচ্ছে তার নিজ গ্রহের উচ্চ প্রযুক্তির অস্ত্র যেটা তার ভাই তৈরি করেছিল এবং তার এখন লক্ষ্য হচ্ছে কলিগসের হত্যা করে তার মাথা কেটে তার গোত্রে ফিরিয়ে নিয়ে নিজেকে প্রমাণ করা এবং অবশ্যই বাবার উপর প্রতিশোধ নেওয়া। কিন্তু ও যেখানে নেমেছিল আমরা যেমন জানি যে এই গ্রহটাই হচ্ছে ডেঞ্জারাস, এই গ্রহের সবকিছুই প্রিডেটর, মানে এক অপরের শিকারী। তো এখানে যে গাছগুলো তোমার মনে করো খাদ্য শ্রেণীর সবচেয়ে নিচে থাকে, যাদেরকে সবাই খায়, এই গাছগুলোই ছিল একটা প্রিডেটর যাদেরকে ট্রি স্ট্র্যারোস বলে। তো ওই ট্রি স্ট্র্যারোসরা ড্রেকের সমস্ত অস্ত্র মনে করে যে আবল তাবল করে টেনে নেয়। আর এটা দেখে ড্রেক রেগে যায় এবং গাছদের মারতে যায় এবং ড্রেক তার লেজার তরল ওদের সাথে ফাইট করছিল এবং ওদেরকে কেটে কেটে একটা পাহাড় উঠে পড়ে, মানে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে আর ওই গাছগুলো টেন্টিকালস পৌঁছাতে পারছিল না। আর তারপর ড্রেক করে কি গাছপালা দিয়ে ওখানকার নিজের চিকিৎসা করে আর তারপর ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছিল। আর তখনই সে এক ধরনের বিশেষ কাঁটাযুক্ত গাছ দেখতে পায় আর এটা খুব ভয়ঙ্কর একটা গাছ ছিল, এটা কোনো প্রাণী দেখলেই কাঁটা ছুঁড়ে মারতো এবং এখানে উল্লেখ্য এটার কাঁটা এত ডেঞ্জারাস এবং বিষাক্ত ছিল যে এটা সিনথেটিক বা তোমার সিলিকনের বডি বা মানুষের বডি হোক বা যে কোনো প্রাণীর বডি হোক ভেদ করে ধ্বংস করে দিতে পারে। তো যখন ওই কাঁটাওয়ালা গাছগুলোর কাছে যায় তখনই ডেক ওপর থেকে একটা কণ্ঠ শুনতে পায় যেখানে থিয়া নামের একটা সিনথেটিক রোবট ছিল। আর এইখানে উল্লেখ্য এই রোবটগুলোকে পাঠানো হয়েছিল হচ্ছে পৃথিবী থেকে, যেখানে মানুষ পৌঁছতে পারে না বা পৃথিবীর মতো আরেকটা গ্রহ খোঁজার জন্য পাঠানো হয়েছিল যাতে ওরা বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করে আসতে পারে। তো যাই হোক, এখানে থিয়া তো প্রথমে পৃথিবীর ভাষায় কথা বলছিল। আর ভিডিওটির এই মুহূর্তে একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে আর বিজ্ঞাপনটার পরে আমরা আবার মূল ভিডিওতে চলে যাচ্ছি, কিংবা তুমি চাইলে বিজ্ঞাপনটা টেনে আবারও মূল গল্পে যেতে পারো। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম, এবার চলো আমরা আবার মূল কাহিনীতে চলে যাই। কিন্তু যখন ডেক কথা বলে তখন থিয়া তো ছিল একটা AI, ও খুব শীঘ্রই ডেকের ভাষা অ্যানালাইসিস করে বুঝতে পারে এবং তার ট্রান্সলেট করে কথা বলতে শুরু করে এবং সে ব্যাখ্যা করে এই গাছগুলো তাকে অজ্ঞান করে মেরে ফেলে দিতে পারে। তবে এই গাছগুলো একা একা যে অ্যাটাক করতে তা না, এগুলোকে অ্যাক্টিভ করতে হতো, মানে এগুলো ঘুমিয়েই থাকতো, মানে একটা লজ্জাবতী গাছের মতো, তুমি অ্যাটাক করলে বা টাচ করলেও অ্যাকশন নেবে। এটা অনেক বড় পাখি ছিল যে এই গাছগুলোকে ফাঁদ হিসেবে ব্যবহার করতো, মানে ওখান থেকে যদি কোনো শিকার যায় গাছগুলোকে অ্যাক্টিভ করে দেবে। তো ওই পাখি করে কি গাছগুলোর উপর পাথর ফেলে এবং সেগুলোকে সক্রিয় করে, তারপর শিকারকে অজ্ঞান করে খেয়ে ফেলে। তো থিয়াটা ব্যাখ্যা করে আর তারপরে ডেক করে ওই জায়গা থেকে দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু তখনই একটা কাঁটা তার গায়ে লাগে এবং কাঁটা লেগেছে গায়ে, তার মানে অজ্ঞান হয়ে যাবে। তবে তার আগে থিয়া বলে, প্লিজ আমাকে মুক্ত করো, আমাকে সাহায্য করো। আর তখন ডেক করে কি তার একটা অটোমেটিক ব্লেড বের করে থিয়ার দিকে
ছুড়ে মারে আর ডেক সেখানে অজ্ঞান হয়ে যায়। আর তারপর সেই নরখাদক পাখিটা যখন ডেককে খেতে আসে তখনই থিয়া করে কি সেটাকে ধরে ফেলে এবং নৃশংসভাবে হত্যা করে। আর তারপর থিয়া এসে করে কি ডেকের দিকে তাকায় আর কিছুক্ষণ পরে ডেকের জ্ঞান ফিরে আসে। তো থিয়া এখানে ব্যাখ্যা করে যে এইখানে যে গাছগুলো অজ্ঞান করে সেই গাছগুলো আবার দিয়ে তোমাকে জ্ঞান ফেরানো যায়, মানে ওই গাছগুলোর একটা বিশেষ আবার কাটা রয়েছে যেটা দিয়ে আবার জ্ঞান ফিরে। তো যাই হোক এখানে থিয়া ডেকের সঙ্গে থাকতে চায়, কিন্তু ডেক যেহেতু একজন ইয়োজ্জা বা প্রিডেটর আর এই জন্য সে একাই কাজ করতে চায়। আর এখানে আমরা দেখতে পাই যে থিয়ার কোনো হাত পা নেই, তার অর্ধেক শরীর বিচ্ছিন্ন। তো থিয়া এখানে ব্যাখ্যা করে যে তাদেরকে পৃথিবী থেকে মানুষেরা গবেষণার জন্য পাঠিয়েছিল এবং সে এখানে গবেষণার জন্য এসে কলিক্স নামে একটা প্রাণীর মুখোমুখি হয় এবং তার সাথে লড়াই সে তার নিচের বডি হারিয়ে ফেলেছে। আর এরপর থিয়া যখন জানতে পারে যে ডেক কলিক্সকে হত্যা করতে চায় তখন থিয়া বলে আমি তোমাকে সাহায্য করতে পারি, আর তাছাড়া এই গ্রহে সার্ভাইভ করার জন্য আমার মতো একজন এক্সপিরিয়েন্স লোকের তোমার দরকার রয়েছে যে তোমাকে সকল ধরনের তথ্য দিতে পারবে এবং এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবে। বা ডেক তখন বলে ইয়োজ্জোরা একাই স্বীকার করে, তবে হ্যাঁ তুমি আমার পার্টনার হিসেবে নয়, তুমি আসলে আমার একটা অস্ত্র হিসেবে আসতে পারো, যেমন একটা পিস্তল বা এআই এরকম একটা কিছু। তো থিয়া রাজি হয়, ঠিক আছে আমি তোমার অস্ত্র হিসেবেই যাবো। তো এরপর ডেক করে কি থিয়াকে পেছনে নিয়ে যেতে শুরু করে এবং থিয়া এই গ্রহ সম্পর্কে কন্টিনিউয়াসলি তথ্য দিতে শুরু করে। তো এরপর রাতে তারা দুজনে একটা গুহায় থামে আর থিয়া তখন ব্যাখ্যা করে যে সেই 2 বছর আগে এখানে এসেছিল এবং তাদের পুরো একটা রোবোটিক্স দল ছিল সিলিকন বা সিনথেটিকের তৈরি এবং তারা এখানে একটা মিলিটারি বেস তৈরি করেছিল রোবটের এবং তাদের লক্ষ্য ছিল হচ্ছে যে এখান থেকে সবচেয়ে শক্তিশালী প্রাণী যে রয়েছে কলিক্স তার স্যাম্পল নিয়ে পৃথিবীতে যাবে। কেন স্যাম্পলটা নিতে চাই এটা একটু পরে জানবে আর কি। তো যাই হোক 13 দিন আগে ওই কলিক্সদের সাথে তাদের লড়াইও হয়েছিল, কিন্তু ওই কলিক্স এত শক্তিশালী যে তাদের পুরো রোবট সেনাবাহিনীকে নিশ্চিহ্ন করে দিয়েছে এবং তারই মতো আরেকটা মেয়ে রোবট রয়েছে যার নাম হচ্ছে টেসা। তো টেসা আর এই থিয়াই হচ্ছে মূলত এই পুরো রোবট বাহিনীর নেতৃত্বে ছিল। আর ওই লড়াইয়ের পরে টেসা অনেক গুরুতর আহত হয়েছিল, মানে ওর যে সঙ্গী, তবেও এখন কেমন রয়েছে, বেঁচে রয়েছে কি না রয়েছে আমি জানি না, তবে আমার বর্তমানে এই অবস্থা রয়েছে এবং ওদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি এবং কলিক্স এত শক্তিশালী যে আমরা পুরো সেনাবাহিনী নিয়ে ওর সাথে পারিনি। তো যাই হোক এরপর ডেক করে কি ঘুমিয়ে পড়ে আর থিয়া করে কি ওর যে সহকর্মী টেসা তার কথা ভেবে হাসতে শুরু করে এবং থিয়া বিশ্বাস করছিল যে টেসা এখনো বেঁচে রয়েছে। আর অন্যদিকে আমরা দেখি টেসার অবস্থা খুবই খারাপ আর তারপর তাকে কিছু রোবট, মানে এই পুরুষগুলো যে দেখতে পাচ্ছ তারাও রোবট, তারা একটা বেজে নিয়ে আসে এবং ডিভাইসের ভিতরে রাখে একটা এবং টেসাকে সেই ডিভাইসের ভিতরে রাখলে সে পুনরায় সক্রিয় হয়ে যায় এবং এরপর তার সমস্ত তথ্য পরীক্ষা করা হয়। আর জ্ঞান ফেরার পরই টেসা থিয়ার ব্যাপারে খুব চিন্তিত ছিল যে থিয়ার কি এখন আমাদের ডেকের সঙ্গে রয়েছে আর ওদের যে বস যে একটা এআই তাকে বলা হয় মাদার, তার কোনো ফিজিক্যাল বডি নেই কিন্তু সে মনে করো সফটওয়্যার হিসেবে পুরো সবকিছু নিয়ন্ত্রণ করার একটা আই রোবটের ওই সিপিওর মতো। তো যাই হোক সে টেসার সঙ্গে কথা বলতে শুরু করে এবং টেসাকে বলে যেভাবেই হোক একটা কলিংস ধরে বা ওই কলিংস ধরে আমাদের পৃথিবীতে নিতে হবে, ওটার স্যাম্পল নিতে হবে, ডিএনএ স্যাম্পল নিতে হবে, নয়তোবা তোমাদেরকে নিষ্ক্রিয় করা হবে। আর তখন টেসা থিয়ার ব্যাপারে মাদারকে জিজ্ঞাসা করে। তো এখানে মাদার তো মনে করো একটা সফটওয়্যার, সে থিয়া যে এখনো অ্যাক্টিভ রয়েছে কোথায় রয়েছে এটাও জানে। তো ওকে অ্যাক্সেস করে সে বলতে পারে যে ও একটা ইয়োজ্জার সাথে রয়েছে, মানে প্রিডেটরের সাথে রয়েছে, যে অমুক গ্রহের একটা এলিয়েন। তো যাই এদিকে আমরা দেখি থিয়া আর ডেক ঘাসের কাছাকাছি একটা জায়গায় আসে যেখানে তারা বাইসেন নামে গন্ডার টাইপের খুবই বিপজ্জনক একটা প্রাণী দেখতে পায় যা কলিক্স খেত, যাই ঘাসগুলো খেত এবং রিসার্চ অনুযায়ী এটা নাকি কলিক্সও খায়। তো ছোট কলিক্স খায় না বড় কলিক্স খায় এটা তো আমরা জানি না। আর এই কথা শুনে ডেক সিদ্ধান্ত নেয় সেই প্রাণীটিকে আক্রমণ করবে, বাট থিয়া তখন ব্যাখ্যা করে যে এখানের যে ঘাসগুলো এগুলো কিন্তু স্টেনলেস স্টিলের ব্লেডের চেয়েও ধারালো, তো আমরা ঘাসের মধ্যে যেতে পারবো না, শৈলী কেটে পড়বে। আর ঠিক তখনই তাদের সামনে ভিন্ন ধরনের একটা প্রাণী চলে আসে আর এই ধরনের প্রাণী সম্পর্কে থিয়ার কাছে কোনো ইনফরমেশন ছিল না, তবে থিয়াকে খুব সুন্দর মনে করে আর তখনই সে নাম দেয় প্রাণীটার হচ্ছে বার্ড। তো ওরা বার্ডকে খুব নিরীহ প্রাণী মনে করছিল, বাট তখনই বার্ড করে কি ওই পিচ্চি বার্ড বাইসেনের সাথে লড়াই করতে ঘাসের মধ্যে গিয়ে যায়। আবার ডেক ওই দিকে গাছপালার মধ্যে দিয়ে লাফিয়ে যাচ্ছিল যে ও কই যায় আর দীর্ঘ সময় পরে দেখা যায় যে ওই বাইসেনটি ওদের দিকে আসছে। তো ডেক তখন একটা ব্লেড ছুঁড়ে মারে আর এর ফলে বাইসেনটি 2 টুকরা হয়ে যায়, মানে বার্ডকে ওরা বাঁচে নেয়। বাট তখনই সেখানে থিয়া আর ডেক অন্য একটা প্রাণীর হাতে ধরা পড়ে আর থিয়া তখন বলে এই প্রাণীটার নাম হচ্ছে লুনা এবং এটা সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী এবং এটা আমাদের দুজনকে শেষ করে দিবে, আমরা পারবোই না। বাট তখন আবার বার্ড করে ওদেরকে বাঁচাতে গিয়ে আসে এবং ওই প্রাণীটার মুখের ভেতরে আটকে যায় আর বার্ডের শরীর ছিল হচ্ছে মারাত্মক শক্ত আর এই কারণে লুনার মানে ওই প্রাণীটার দাঁত ভেঙে যায় আর এই কারণে সে থিয়া আর ডেককে নিচে ফেলে দেয়। তো যাই হোক তখনও কিন্তু ডেক বার্ডকে পছন্দ করছিল না বা আপন করে নিচ্ছিল না আর এরপর আমরা দেখি মানে ওকে কিরকম কেয়ার করছিল না। আর তারপর দেখি ডেক তো ওই লুনার কাছ থেকে পালানো শুরু করে এবং তারা ঘাসের কাছে পৌঁছায়, কিন্তু লুনা আবারও ডেককে ধরে ফেলে, কিন্তু তারপরও ডেক হার মানে না, এখানে একটা ফাইটিং করে এবং ফাইট করে সে ওটার উপরে গিয়ে লুনাকে কেটে ফেলে এবং মেরেই ফেলে। আর এই ফাইটগুলোর পরে ডেক বুঝতে পারে যে হ্যাঁ সে ফাইটার হচ্ছে, আগের চেয়ে শক্তিশালী হচ্ছে এবং একটা ভালো ইয়োজ্জা হচ্ছে। আর অন্যদিকে টেসা এসে ডেকের সেই মহাকাশ যানটা দেখতে পায়, মানে সুস্থ আসার পরে ডেকের মহাকাশ যানটা দেখতে পায়। আর আমরা তো জানি মহাকাশ যান না, ক্যাপসুল হবে আর কি। আর যে জায়গাটাতে ওই যে টিস্টাররা আক্রমণ করেছিল গাছরা, সেখানেই তো সব যন্ত্রপাতি রয়েছে। তো টেসারা যখন ওই যন্ত্রপাতি দেখছিল তখন ওই গাছরা করে কি ওদেরও আক্রমণ করে এবং টেসাদের সেনাবাহিনীদের হত্যা করা শুরু করে।
করে। আর তখন টেসা এবং তার যে রোবোটিক সেনাবাহিনী তারা করে কি ওই গাছদেরও আক্রমণ করা শুরু করে এবং গবেষণার জন্য নমুনা হিসেবে নিতে শুরু করে। আর এইদিকে আমরা দেখি থিয়া বার্ডের খুব প্রশংসা করছিল, কারণ বার্ডও হেল্প করেছে ওদেরকে বাঁচানোর জন্য। আর এখানে একটা বিষয় লক্ষ্য, প্রিডেটর বা ইয়োজ্জারা এমন ধরনের প্রাণী তারা সাধারণত অন্য কোনো প্রাণীর সাথে কখনো সম্পর্ক করে না। তবে তারপরেও ডেক প্রথমবারের মতো বার্ডকে খাবার দেয়, আর তখন বার্ড করে কি ডেকের মুখে থুতু দেয়। তো ডেক তো খুব রেগে যায়, বাট থিয়া তখন থামায় এবং বলে দেখো এইটা হচ্ছে ওদের নিয়ম, ও তোমাকে থুতু দিয়েছে, এর মানে হচ্ছে ও তোমাকে তোমার গোত্রের অংশ মনে করে। আর এই গোত্রের কথা শুনে ডেক দুঃখী হয়ে যায়, কারণ তার কোনো গোত্র নেই। তার নিজের গোত্র বা তার নিজের বাবা তাকে গোত্রে নিবেন এবং মেরে ফেলতে চেয়েছিল, তার ভাইকে মেরে ফেলেছে। তো যাই হোক, থিয়া তখন জিজ্ঞাসা করে যে তোমরাও কি গোত্রে বসবাস করো বা সামাজিক প্রাণী? ডেক তখন তার গল্প বলে, তার নিজের গল্প, কিভাবে তার বাবা তাকে মারতে চেয়েছিল, তার ভাই তাকে বাঁচাতে গিয়ে নিজেকে স্যাক্রিফাইস করেছে এবং বর্তমানে তার কোনো গোত্র নেই, তবে সে কলিগসকে মেরে নিজেকে প্রমাণ করবে এবং তার গোত্রের অংশ হবে এবং সে তার বাবার সামনে গিয়ে শক্তিশালী হয়ে দাঁড়াতে চায়। আর এইদিকে থিয়া বলে আমার একটা প্ল্যান রয়েছে, সেটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আমি টেসার কাছে পৌঁছাতে চাই, আর তোমার স্বপ্নের পূরণের জন্য দ্রুত কলিগসের কাছে পৌঁছানো দরকার। তো এখানে ডেক থিয়াকে বলে তুমি যেভাবে বারবার টেসার কথা বলছো মনে হচ্ছে টেসাকে তুমি খুব ভালোবাসো, তুমি মনে হয় ওকে নিজের বোন মনে করো। থিয়া বলে হ্যাঁ আমি তাই মনে করি, সে আমার বোনের মতোই। আর এরপর ডেক করে কি ঘুমাতে যায়, আর বার্ডও ওর স্টাইল নকল করছিল। তো এটা দেখে ডেক খুব হাসে, মানে জীবনে প্রথমবারের মতো হাসে। আর এইদিকে টেসা কিছুক্ষণ পরে ডেকের যে অ্যাকচুয়াল মহাকাশযান মানে বড়টা যেটা বিধ্বস্ত হয়েছে সেটা খুঁজে পায় এবং ভেতরে গিয়ে সে ডেকের বড় ভাইয়ের শিকার করা ভয়ঙ্কর প্রাণীর মাথার খুলি পায় এবং এর সাথে প্রিডেটরদের অনেক অস্ত্র পেয়ে যায়, যার মধ্যে শোল্ডার ক্যানন ছিল যেটা সবচেয়ে ভয়ানক, এবং সেখানে আইস বোমও খুঁজে পায় যেটা আরো ডেঞ্জারাস, যেটা যে কোনো কিছুকে মারলে একবারে বরফে জমে যাবে। তো টেসা মনে করে এগুলো রাখা দরকার। আর অন্যদিকে ডেক করে কি থিয়াকে তুলে নেয় এবং এখনো ডেক কিন্তু ওকে অস্ত্র হিসেবে মনে করতো, হ্যাঁ মানে ওকে কোনোভাবেই ওর পার্টনার বা একজন সহকর্মী হিসেবে নিচ্ছিল না। আবার তাছাড়া সে বার্ডকেও সাথে নিতে চাচ্ছিল না। তবে তারপরে ওদের দুজনকে অস্ত্র হিসেবে ও করে কি কলিগসদের খুঁজতে রওনা দেয়। তো এরপর তারা দুজনে একটা জলপ্রপাতের কাছে এসে গোসল করছিল, আর তখন ডেক দিয়ে সবকিছু দেখে এবং কলিগসকে মারার কথা বলছিল। তো থিয়া তখন জিজ্ঞাসা করে তোমার বাবা কেন তোমার ভাইকে হত্যা করলো? ডেক তখন ব্যাখ্যা করে যে আমার ভাই আমাকে ছোটবেলা থেকে বাঁচিয়ে রেখেছিল এবং তার আশা ছিল আমি নিজেকে শক্তিশালী করে আমি নিজেকে প্রমাণ করতে পারবো, কিন্তু আমি নিজেকে প্রমাণ করতে পারিনি, যার জন্য আমাকে বাঁচাতে আমার ভাইয়ের নিজের জীবনকে স্যাক্রিফাইস দিতে হয়েছে। আর এর জন্য আমি কলিগসকে হত্যা করে নিজেকে প্রমাণ করব যে আমি আমার গোত্রের অন্যতম শক্তিশালী একজন পার্সন বা যোদ্ধা। আর তখন ইয়া ব্যাখ্যা করে দেখো তোমাকে আমি একটা কথা বলি, তুমি তো প্রিডেটর একা লড়াই করো, কিন্তু পৃথিবীতে এক ধরনের প্রিডেটর রয়েছে যাদেরকে নেকড়ে বা উল বলা হয়, আর তারা একা না, তারা দলগত ভাবে থাকে। তো ওই দলের আবার একটা আলফা নেকড়ে থাকে বা উল্ফ থাকে যার কথা সবাই শুনে। তো ডেক তখন আবার জিজ্ঞাসা করে আলফা নেকড়ে কি সবচেয়ে বেশি শিকার করে? তো থিয়া তখন ব্যাখ্যা করে ব্যাপারটা এরকম না, আলফা যে নেকড়ে থাকে সে থাকে কমান্ডার, সে পুরো তার দলের যত্ন নেয় এবং একটা দলগত ভাবে লিডার হিসেবে এগিয়ে নেয় এবং তারা একটা দলগত পারফরমেন্স হিসেবে কাজ করে, কোনো এক পারফরমেন্স নয়। বাট ডেক এখানে বলে না আমার এটাতে কোনো ইন্টারেস্ট নেই, আমি জাস্ট অনেক বেশি শিকার করতে চাই, আমি হান্টার আলফা হতে চাই। মানে এখানে থিয়া বুঝিয়েছিল যে আমরা তিনজনের একটা টিম করি, তুমি লিডার হও, কিন্তু ডেক ওটা অস্বীকার করলো যে সে একাই 100। আর এইটাই কিন্তু প্রিডেটরের ক্যারেক্টার। অ্যাকচুয়াল প্রিডেটর সিনেমা আমরা আগে যারা দেখেছি তারা জানে আর কি, ওরা মারা যাবে কিন্তু কারো কাছে ছোট হবে না। তো যাই হোক, এরপর সে থিয়াকে নিয়ে এগিয়ে যায় এবং দীর্ঘ যাত্রার পরে তারা দুজনেই এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে অনেক মৃত সিনথেটিক রোবটের দেহ পড়েছিল। তো থিয়া এটা দেখে বলে কলিগস নিশ্চয়ই এর কাছাকাছি রয়েছে, কারণ এখানে আমাদের কলিগসের সাথে লড়াই হয়েছিল। আর ঠিক এখানেই থিয়া তার কাটা পাগুলো খুঁজে পায় এবং সেখানে তাদের একটা ক্যাপসুল ছিল। ওই ক্যাপসুলের ভেতরে একটা মেশিনে ঢুকে সে তার শরীরকে পায়ের সাথে জুড়তে শুরু করে, কারণ তার পা তখন অ্যাক্টিভ বা জীবিত ছিল। আর এতক্ষণ থিয়ার সাথে কথা বলতে বলতে ডেকো মনে করো থিয়াকে বন্ধু ভাবতে শুরু করেছে, অনেকটা যেমন আমরা চ্যাটজিপিটির সাথে কথা বলতে বলতে প্রেমিকা মনে করে ফেলে আর কি। তো যাই হোক, ডেক যে কোনো ভাবে নিজেকে প্রমাণ করে গ্রহ ফিরে যেতে চায়, তো তার হাতে বেশি সময় নেই। আবার থিয়াও এই কথা বলে যে ডেক তোমার এখান থেকে দ্রুত চলে যাওয়া উচিত, কারণ আমি আমার লোকদেরকে এখানে ডেকেছি আর তুমি কলিগসকে মারতে পারবে না, কলিগস খুবই বিপজ্জনক, তুমি একা ওকে মারতে গেলে মারা পড়বে। তো আমি আমার লোকদেরকে ডেকেছি, ওর সাথে তুমি কলিগসদের মেরো বা এরকম কোন একটা কিছু। বাট ডেক তখন রেগে যাক বলে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে, আমি তোমার জীবন বাঁচালাম আর তুমি এরকম একটা বিশ্বাসঘাতকতা করলে, তুমি জানো ওই কলিগসকে আমি একা মারবো। বাট থিয়া তখন বলে তোমার কোনো আইডিয়া নেই, এটা তোমার ধারণার চেয়ে বেশি বিপজ্জনক একটা প্রাণী, আমরা পুরো হাইটেক অস্ত্র নিয়ে সেনাবাহিনী নিয়ে ওর সাথে পাইনি, তুমি যদি ওর সাথে লড়াই করে তুমি এক চান্সে মারা পড়বে। বাট ডেক এখানে বলে আমি সম্মানের সঙ্গে এখানেই মরতে পছন্দ করব, আর যদি আমার পথে তোমার বোন বা তোমার দলের কেউ আসে আমি তাদেরকেও মেরে ফেলবো। তো যাই হোক, এরপর ডেক করে কি সেখান থেকে বেরিয়ে আসে এবং গ্যাস দেখতে পায়। আর ডেক তখন একটা সেখানে বিশাল বিস্ফোরণ ঘটায় এবং কলিগসের সাথে তরোয়াল নিয়ে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যায়। আর ঠিক তখনই কলিগ সেই জায়গায় এসে পৌঁছায় আর ডেকও তার সাথে লড়াই করার জন্য চিৎকার করতে শুরু করে। আবার এইদিকে থিয়া যে ডেককে হেল্প করবে সেটাও সে পারছিল না, তার দুই পা তখনও জোড়া লাগছিল। তো যাই হোক, এইদিকে আবার ডেক আর কলিগসের মধ্যে লড়াই হচ্ছিল এবং এখানে আমরা দেখতে পাই কলিগস কিন্তু ডেকের তরোয়ালটি কেটে
ডেককে দেয়। আর তখন ডেক আবার এগিয়ে যায় এবং ভাঙা তরোয়াল দিয়ে কলিক্সকে আহত করতে থাকে এবং কলিক্সের লেজও কেটে ফেলে। কিন্তু সেখানে আমরা দেখি আমাদের আশ্চর্য করে লেজটা আবার একত্র হয়ে যায়, মানে আবার জোরে লেগে যায়। আর এটাই হচ্ছে এই কলিক্সের পাওয়ার। তো যাই হোক, এরপর কলিক্স করে কি ডেককে ছুড়ে ফেলে দেয়, যার ফলে ও কেবিনের ভেতরে এসে টেবিলের নিচে একটা পা আটকা পড়ে। আর তারপর তখন কলিক্স ডেককে ধরে ফেলে আবারও এবং তরল দূরে ছুড়ে মারে। তখনই থিয়া করে কি উঠে আসে এবং বন্দুক দিয়ে গুলি করা শুরু করে। আর ডেক এই সুযোগ কাজে লাগিয়ে কলিক্সকে সেকলে আটকে ফেলে এবং এগিয়ে গিয়ে বন্দুক দিয়ে কলিক্সকে আক্রমণ করে এবং তার তরলটা ফিরিয়ে নেয়। কলিক্সের গলাও কেটে ফেলে এবং ও মনে করো জিতে গিয়েছে। কিন্তু তখনই দেখা যায় ওর গলাও আবার জোড়া লাগতে শুরু করেছে। ভাই এটাতে দেখতেছি ভাই জাপানিজ এনিমির ভিলেন ভাই মারাই যায় না। তো যাই হোক, এরপর কলিক্স যখন আবার পুরোপুরি রিকভার হয়ে যায় তারপর সে ডেককে ধরে ফেলে এবং ডেককে একবারে মেরে ফেলবে এবং খেতে উদ্যত হয়। কিন্তু কলিক্স তখন ডেকের কাছ থেকে একটা পরিচিত গন্ধ পেতে শুরু করে এবং ওকে ছেড়ে দিতে শুরু করে। আর এই গন্ধটা কার ছিল জানো? বার্ডের। আর এই জন্য কলিক্স ডেককে জীবিত ছেড়ে দেয়। তো কেন বার্ডের গন্ধ পেয়ে ছেড়ে দিলে এটা আমরা পরে জানতে পারবো। তবে তখনই সেখানে টেসা চলে আসে তার বাহিনী নিয়ে এবং আইস বোম ছুড়ে ফেলে এবং এর ফলে কলিক্সের শরীরে জমে যেতে শুরু করে, সাথে সাথে ডেকো, এবং তারা হিমায়িত হয়ে যায়। তারপর টেসা ওদের সবাইকে বন্দী করে বেজের দিকে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়। আর তার কিছুক্ষণ পরে ডেকের জ্ঞান ফেরে এবং সে বাধা অবস্থায় ছিল এবং সে দেখতে পায় টেসা তাকে এবং থিয়াকে বন্দী করে রেখেছে। তো ডেক এখানে টেসাকে চিনতে পারে, থিয়ার কাছ থেকে শুনেছে। আবার এইদিকে টেসা ডেকের অতীত সম্পর্কে জানতে পারে হচ্ছে থিয়ার কাছ থেকে, যে ও দুর্বল ছিল, ওর বাবাকে মেরে ফেলতে চেয়েছিল। তবে সেটা কথা টেসার কাছে কোনো কিছুই যায় না। টেসার জাস্ট নতুন নতুন প্রাণী লাগবে এবং নতুন নতুন প্রাণীর স্যাম্পল বা পরীক্ষা নিরীক্ষা করবে, যাতে অন্যান্য প্রাণীর ভেতরে কি আলাদা এক্সট্রা পাওয়ার রয়েছে সেটা গবেষণা করে মানুষদের ভেতর সেই পাওয়ারটা বাড়ানো যায়। মানে মানুষরাই তো রোবটদেরকে পাঠিয়েছে ওখানে তাদের গবেষণার জন্যই। মানে বুঝতেই পারছো এখন আমাদের ডেক বা প্রিডেটর একটা টেস্টিং সাবজেক্ট লাইক কলিক্স। টেসাকে কিন্তু এই প্রিডেটরের তথ্য থিয়া নিজে দেয়নি। থিয়া যেহেতু একটা রোবট, ওর ব্রেন থেকে সব নিয়ে নেওয়া হয়েছে। তো টেসা এরপর করে কি থিয়াকে সক্রিয় করে। তো থিয়া টেসাকে দেখে তো খুব খুশি হয় এবং থিয়া টেসাকে সেখানকার প্রাণী সম্পর্কে বলছিল যেটাও নতুন নতুন দেখেছে। আর তখন থিয়া ডেককে দেখতে পায় এবং দেখতে পায় যে ডেককে আটকে রাখা হয়েছে। কেন আটকে রাখা হয়েছে এটা জিজ্ঞাসা করলে টেসা ব্যাখ্যা করে যে তারা প্রথমে কলিক্সকে নিয়ে গবেষণা করবে, যে ওর শরীরে যে একটা পাওয়ার রয়েছে, অঙ্গ কেটে গেলে আবার অটোমেটিক্যালি জোড়া লাগছে, বা রিজেনারেট যে পাওয়ার রয়েছে, রিকভারির যে পাওয়ার রয়েছে, সেটা দিয়ে সেরা মানুষদের জন্য উন্নত একটা চিকিৎসা আবিষ্কার করবে। এবং এর সাথে ডেকের ভেতরে কি রয়েছে সেটাও তারা গবেষণা করে মানুষদের জন্য কোনো ওষুধ তৈরি করবে। তো এরপর সে ডেককে অজ্ঞান করতে শুরু করে, বাট থিয়া বলে ওকে ছেড়ে দাও, কারণ ও অনেক দুর্বল রয়েছে, বর্তমানে লড়াই করেছে। কিন্তু টেসা ডেককে শক দিয়ে দুর্বল করতে থাকে। বাট থিয়া এখানে বারবার বারণ করছিল কিন্তু তারপর ওরা মানে না। তখন থিয়া করে কি শক মেশিনটা বন্ধ করে দেয়। আর ওই মুহূর্তে টেসা করে কি রোবটদেরকে সেখানে দায়িত্ব রেখে মায়ের সঙ্গে কথা বলতে চায় আর কি, মেনিয়ার সাথে। আর এইদিকে ডেক তখন থিয়াকে বলে আমাকে সাহায্য করো। আর ডেকের ভাষা তো বাকি কেউ বুঝছিল না। তো থিয়া তখন বাকি রোবটদের সামনে ওই ডেকের ভাষায় কথা বলতে শুরু করে, প্রিডেটরের ভাষায়। আবার রোবটগুলো ডেকের অস্ত্রের দিকে তাকাচ্ছিল। আর থিয়া তখন রোবটটিকে একটা নির্দিষ্ট অস্ত্র ব্যবহার করতে বলে, যেটা ছিল একটা বোমা। আর এটা রোবটটিকে টুকরো টুকরো করে দেয়। আর তখন থিয়া ডেককে মুক্ত করে এবং মহাকাশ যানটি খুলে দেয় বা ওই কেবিনটা খুলে দেয়। আর ডেক এখান থেকে লাফিয়ে পড়ে, কিন্তু তখনই টেসা এসে ওর সেনাবাহিনীকে নিয়ে থিয়াকে ধরে ফেলে। ডেক তো পালিয়ে যায় এবং সে অনেক নিচে জলপ্রপাতের নিচে গিয়ে পড়ে, কিন্তু থিয়া ওদিকে আটকা। এবং জলপ্রপাতে পড়ার পরে ডেক সেখান থেকে বেসে পৌঁছায়, যেটা খুব বড় ছিল। আর ডেক দূর থেকে এটা দেখছিল। আর তারপর ডেক সেই জায়গাটিতে আসে যেখানে তার মহাকাশ যানটিকে রাখা হয়েছে। তবে এখানে তার যে অস্ত্রগুলো ছিল, ওয়েপন গুলো ছিল, সেগুলো নিয়ে যাওয়া হয়েছে। জাস্ট মেডিকিট গুলো যে ছিল বা নিরাময়ের যে গেজেট গুলো ছিল সেগুলো অবশিষ্ট ছিল। তো ডেক প্রথমে এখানে নিজেকে সারিয়ে তোলে। আর তার মহাকাশ যানটা যেহেতু এখনো সক্রিয় ছিল, আর সে ইচ্ছে করলে এখান থেকে অন্য গ্রহে চলে যেতে পারতো। কিন্তু এইবার তার মাথায় এসে সেই কথাটা, সে আলফা নেক্রো হতে চায়, মানে লিডার, এবং সে তার টিমকে বাঁচাবে বলে সিদ্ধান্ত নেয়। কিন্তু ওর কাছে তো কোনো অস্ত্র নেই। অস্ত্র বলতে ওর ভাইয়ের শুধু পুরনো মাস্কটা ছিল, যেটা অনেক কিছু তথ্য অ্যানালাইজ করতে পারতো, অনেকটা ওই ফাইটার জেটের মাস্কের মতো। তো যাই হোক, তখন আবার ডেকের তার ভাইয়ের সাথে ঘটে যাওয়ার ঘটনা মনে পড়ে। আর এটা নিয়ে সে আরো রেগে ওঠে এবং এই টেসাদেরকেও তার বাবার মতোই ভিলেন মনে হয় এবং সে সিদ্ধান্ত নেয় ওদের উপর সে শোধ নেবে। আর এরপর ডেক বাইরে যায় এবং ব্লেডের মতো সেই ঘাসগুলো নেয় এবং এগুলো দিয়ে নিজের অস্ত্র তৈরি করে এবং কাঁটাযুক্ত গাছও নেয়, যেটা সে ব্যবহার করতে যাচ্ছিল। এবং মৃত বাইসেনের দাঁত দিয়ে সে একটা তরলও তৈরি করে। বাইসেন মানে ওই যে গন্ডারের মতোই প্রাণীটা, মানে যে এইখান জায়গাটা আমার কাছে জন র্যাম্বোর মতো লেগেছে আর কি। আর এরপর সে সেই জায়গাতে পৌঁছায় যেখানে কলিক্সকে আটকা রাখা হয়েছিল এবং ওইখানে সে বার্ডকেও দেখতে পায়, যে কলিক্সের পায়ের ছাপের উপর দাঁড়িয়েছিল। তো এইখানে ডেক পুরো বিষয়টা বুঝতে পারে এই মুহূর্তে, যে এই কলিক্সের সন্তানই হচ্ছে এই বার্ড, যে ছোটবেলায় এরকম রয়েছে, বড় হলে আস্তে আস্তে কলিক্সের মতো ভয়ঙ্কর হবে, অনেক শক্তিশালী হবে। তো এরপর ডেক করে কি বার্ডের উপর থুতু ফেলে, মানে তারা এক দল হয়, ক্ল্যানের অংশ হয়। আর তারপর সেখান থেকে এসে সে থিয়ার পা দুটোকে মুক্ত করে দেয়, যেটা অটোমেটিক্যালি বেসের দিকে হাঁটতে শুরু করে। আর তারপর ডেক এবং বার্ডও সেখানে যাওয়ার প্রস্তুতি নেয়। তো থিয়া তো বেজে বন্দী ছিল, আর এইদিকে ডেক তার বিষাক্ত কাটা দিয়ে ওই যে তোমার রোবট সৈন্য রয়েছে সিনথেটিক, ওদেরকে হত্যা করতে শুরু করে এবং বার্ডকে নিয়ে এগিয়ে যায়। আর এখানে ওগুলো খুব বার্ডও খুব শক্তিশালী ছিল এবং ওরা দুজনে মিলে সিনথেটিক রোবটদেরকে একবারে সাফারে কিরকিরা করা শুরু করে। আবার ততক্ষণে থিয়ার পা দুটো এখানে এসে পৌঁছেছিল এবং থিয়াকে তারা ফাইনালি
মুক্ত করতে সমর্থ হয় এবং তারা তাদের সামনে আগত সমস্ত রক্ষীদের হত্যা করতে শুরু করে। এবং এইখানে আমরা দেখতে পাই যে ওদের জুটিগুলো কিন্তু বিপজ্জনক ছিল এবং তারা রোবটগুলোকে একেবারে লেটা ফেটা করে সাফারি কিরকিরা করে সামনে এগিয়ে যাচ্ছিল এবং তাদের দেখা হয় সবার সাথে, বার্ডের সাথে, তারপর ডেকের সাথে, তিনজনই খুশি হয়। এবং এইবার থিয়া বুঝতে পারে যে ডেকই তাকে বাঁচাতে এসেছে। ইচ্ছা করলে ডেক ফিরে যেতে পারতো, কিন্তু ওকে বন্ধু মনে করে বাঁচাতে এসেছে। তো এখন তারা তিনজনের একটা দল হয়ে গিয়েছে, একটা গোত্র হয়ে গিয়েছে, যারা এক প্রজাতির নয় কিন্তু একটা গোত্র। তো যাই হোক, এরপর থিয়া সেখান থেকে বেরিয়ে যেতে চায় আর ডেক তখন ব্যাখ্যা করে যে আমরা কলিগসকে বাঁচাবো, কারণ সে বার্ডের মা, তুমি হয়তো এটা জানতে না। তো থিয়াও এটা শুনে অবাক হয়। আবার টেসা যখন খবর পায় তাদের উপর আক্রমণ হয়েছে, সে তার সৈন্যবাহিনী রেডি করে এবং এগিয়ে যায়। আর তখন আমরা ডেককে দেখতে পাই যে চুপচাপ বসেছিল এবং সমস্ত সৈন্যরা তার সামনে। তো যখনই ওই সৈন্যরা সামনে আসে, ডেক করে কি তার সাপগুলোকে সোল্ডার ক্যাননের মতো ব্যবহার করে এবং এর সাথে সমস্ত কাঁটাযুক্ত গাছপালাগুলো সক্রিয় করে দেয় এবং ওগুলো বিষাক্ত কাঁটা ছুড়ে। এবং আমরা দেখতে পাই কাঁটাগুলোকে ওই সিনথেটিক যে তোমার সেনাবাহিনী রয়েছে তাদের শর্ট সার্কিট করে ফেলে এবং সবগুলো মারা যায়। আর যখন টেসা দেখে হেরে যাচ্ছে, সে করে কি অনেক বড় একটা রোবোটিক মেশিন নিয়ে আসে এবং টেসার কাছে কিন্তু ওই লেজার গানটাও ছিল প্রিডেটরের, যেটা খুবই ডেঞ্জারাস। টেসা যখন আক্রমণ করে তখন বার্ট করে কি ডেককে বাঁচাতে যায় এবং নিজের জীবন ঝুঁকিতে ফেলে, কিন্তু এতে ডেক আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তারা দুজনে লড়াই শুরু করে। এবং এইখানে ডেক সেই বড় মেশিনটার সামনে টিকতে পারছিল না বা তাকে দুর্বল মনে হচ্ছিল। আবার এই দিকে থিয়া কলিগসকে মুক্তি করার চেষ্টা করছিল এবং সে তার আই স্ক্যানার ব্যবহার করে, কিন্তু তার আই স্ক্যানার লক করে দেওয়া হয়েছে, এক্সেস ডিনাই করে দেওয়া হয়েছে, যার জন্য সে ওটা খুলতে পারে না। বাট তখন এখানে একটা রোবট এসে তাকে ধরে ফেলে, কিন্তু থিয়া উল্টো রোবটটিকে মেরে ফেলে এবং সেটার চোখ দিয়ে কলিগসের বক্স খুলতে যাচ্ছিল। আবার এই দিকে ডেক মেশিনটির কাছ থেকে লুকিয়ে পড়ে এবং মেশিনটির উপর পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে টেসাকে মারার চেষ্টা করে, কিন্তু ওই মেশিনটার কাজ এত শক্তিশালী ছিল যে সে গ্লাস ভাঙতে পারে না এবং টেসা ভেতরে সুরক্ষিত ছিল। এবং এইরকম একটা সিচুয়েশনে যেখানে ডেক পেরিয়ে উঠছে না, তখনই আমরা দেখি কলিগস মুক্ত হয়ে গিয়েছে এবং ওই মেশিনটাকে এসে আক্রমণ করে। তবে টেসা তারপরেও ভয় পায় না এবং সে কলিগসের সাথে লড়াই করে এবং একটা ব্লেড দিয়ে কলিগসে যখন কাটতে যাবে তখনই ডেক করে কি মেশিনটা ভাঙতে শুরু করে এবং একটা কাটার নষ্ট করে দেয়। আর তখন টেসা করে কি আবারও কলিগের দিকে বর্ষা ছুড়ে মারে। আসলে এটা কলিগ নাই, কি হবে উচ্চারণ ভুল হতে পারে, এই স্ক্রিপ্ট তো তোমরা ভুল বুঝো না আর কি, মানে বুঝতে পারলে হয়েছে, আমি কি বললাম সেটা বড় কথা না, তোমরা তো বুঝতে পারতেছো। তো যাই হোক, এখানে টেসা যে কলিগসের দিকে যে বর্ষা ছুড়ে মেরেছে তার বিপরীতে ডেক করে কি তার বর্ষাটি ব্যবহার করে এবং মেশিনটিকে জমিয়ে দেয় এবং তারপর কলিগস সেখানে মেশিনটা ভেঙে ফেলে। কিন্তু তখনও টেসার কাছে সবচেয়ে ভয়ঙ্কর যে অস্ত্রটা রয়েছে সেটা হচ্ছে প্রিডেটরের শোল্ডার ক্যানন। তো ওটা দিয়ে সে যখন মারতে যাচ্ছিল তখনই কলিগস করে ওকে খেয়ে ফেলে। আর তখন ডেক, থিয়া এবং বার্ডে সেটা যখন দেখে ওরা তো খুশি হয় যে সব ঝামেলা শেষ এবং কলিগস তার ছেলে বার্ডকে দেখে অনেক খুশি হয়। আর ডেকও এসে কলিগসকে সম্মান জানায় যে তুমি অনেক ভালো একটা যোদ্ধা। মানে ডেক তো মনে করেছিল ওরা একটা প্রাণী, বাট দেখতে পেল যে ওরা স্মার্ট, মানে মানুষের মতো প্রাণ রয়েছে। কিন্তু তখনই হঠাৎ করে কলিগসের কেমন যেন অদ্ভুত লাগা শুরু করে এবং তার ভেতর থেকে কোনো একটা কিছু চিৎকার বা শব্দ আসতে শুরু করে এবং মুহূর্তের মধ্যে আমরা দেখতে পাই কলিগস টুকরো টুকরো হয়ে যায়। অ্যাকচুয়ালি টেসা ভেতর থেকে প্রিডেটরের যে মারাত্মক ওয়েপন গুলো রয়েছে লাইক ফ্রোজেন বোম প্লাস হচ্ছে শোল্ডার ক্যানন, এটা দিয়ে কলিগসকে ভেতর থেকে মেরে ফেলেছে। আর এটা দেখে বার্ড খুব কষ্ট পায় যে তার মা মারা গিয়েছে। আর তারপর টেসা করে কি থিয়াকে ধরে এবং বলে বিশ্বাসঘাতকতার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যু। কিন্তু ঠিক তখন সেখানে ডেক তার তরোয়াল দিয়ে ওকে একবারে লেটাফেটা করে ফেলে এবং নগদের শোল্ডার ক্যাননটা ফিরিয়ে নেয়। আর তারপর বার্ড করে কি তার মায়ের মৃত্যুর প্রতিশোধ হিসেবে টেসার গলা কেটে দেয়। তো যাই হোক, ডেক এতেও খুশি হয় এবং বার্ডকেও একটা ভালো যোদ্ধা হিসেবে সম্মান জানায়। আর তখন থিয়া বলে তুমি এখন একটা সত্যিকারের শক্তিশালী ইয়োদ্ধা হয়ে গিয়েছো, যোদ্ধা ইয়োদ্ধা হয়ে গিয়েছো। ডেক বলে না, আমি এখনো পুরোপুরি হইনি। তো যাই হোক, আরো কিছু আমাকে করতে হবে। তো এর এক মাস পর আমরা দেখতে পাই ডেক তার নতুন যে গোত্র সেই গোত্র নিয়ে এবং তার পুরনো গোত্রের কাছে আসে। তো তখন তার বাবা সহ গোত্রের বাকি সবাই তো অবাক হয়ে যায় যে ও বেঁচে ফিরলো কিভাবে। তো ডেকের জাহাজ যখন অবতরণ করে তখন ডেক বলে আমি আমার শিকার সম্পন্ন করেছি। বাট ওর বাবা তখন বলে তুই যা মনে হয় তাই করিস, তুই কখনোই গোত্রের অংশ হতে পারবি না। এবং সে তার দুজন সহকর্মীকে পাঠায় ডেককে হত্যা করার জন্য। কিন্তু ডেক এখানে ওদের দুজনের সাথে লড়াই করে এবং সেকেন্ডের মধ্যে হত্যা করে দেয়। আর তখন ওর বাবা আরো রেগে যায় এবং ওর বাবা করে ওর সাথে লড়াই করতে শুরু করে। কিন্তু ওর বাবা ছিল খুবই এক্সপিরিয়েন্সড এবং এইবার ডেক পেরে উঠতে পারে না। এবং ওর বাবার কাছে আরো একটা যে এক্সট্রা ডিভাইস ছিল সেটা হচ্ছে অদৃশ্য হওয়ার শক্তি, সেটা দিয়ে সে ডেককে আক্রমণ করা শুরু করে। কিন্তু ডেকও এবার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছিল। তখনই ডেক করে কি সিগন্যাল দেওয়া মহাকাশ থেকে কুয়াশা ছড়াতে শুরু করে বা ফগ ছাড়তে শুরু করে। এবং আমরা দেখতে পাই এর ফলে যেটা হয়, অদৃশ্য হলো ওর যে বডির যতটুকু জায়গা রয়েছে ততটুকু জায়গায় তো ফগ থাকবে না, তো ওর বডি দৃশ্যমান হয়ে ওঠে, ডেকের বাবার। এবং ডেক খুব সহজে দেখতে পায় এবং ওর বাবাকে প্রচন্ড মারধর করে এবং ঠিক ওর ভাইকে যেভাবে মেরেছে সেইভাবে প্রথমে ওর হাত কেটে ফেলে ওর বাবার। আর তারপর একটা জালা আটকে ফেলে এবং তার মুখোশও খুলে ফেলে। আর তখন ওর বাবা ভয় পেয়ে বলে তুমি প্রমাণ করেছো তুমি আমার মৃত ছেলের চেয়েও বেশি সাহসী এবং তুমি এখনো জীবিত রয়েছো, তুমি এইবার এই গোত্রের অংশ হতে পারো। আর তখন ডেক বলে আমার নিজের গোত্র রয়েছে। আর তখনই এখানে বার্ড আসে এবং ওর বাবার মাথা খেয়ে ফেলে। আর এই গত এক মাসে আসতে আসতে বার্ড কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, প্রায় ওর মায়ের মতো হয়ে যাচ্ছে। আর থিয়াও ওদের সাথে রয়েছে। আর এরপর ডেক করে কি তার বাবার কাটা হাত থেকে অদৃশ্য হওয়ার ওই ডিভাইসটা নিয়ে নেয় এবং নিজের গায়ে পরে নেয়। আর এখন থেকে সে অদৃশ্য হতে পারবে। আর আজকে
সে খুব খুশি ছিল, সে নিজেকে প্রমাণ করেছে, তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে এবং তার একটা গোত্র রয়েছে, নিজস্ব গোত্র, যারা বন্ধুর মতো গোত্র। কিন্তু তার গোত্রের লোকেরা যখন জানতে পারে যে ডেক এসে এই হুলস্থুল বাজিয়েছে, তখন তার পুরো গোত্র মানে বাকি সব প্রিডেটর রেগে যায় এবং তখনই আমরা দেখি এখানে বিশাল একটা মহাকাশযান এসে পৌঁছায়। আর থিয়া তখন জিজ্ঞাসা করে এর ভেতরে কি তোমার বন্ধুরা রয়েছে? বাট ডেক এখানে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায় এবং বলে এই মহাকাশযানের ভেতরে আমার মা রয়েছে আর তার সাথে আমাদের এবার মোকাবেলা হবে। আর এখানে এই সিনেমাটা শেষ হয়ে যায়। ভাই সিরিয়াসলি ভাই 2025 যে কয়টা রিমেক সিনেমা তৈরি হয়েছে পুরনো থিওরি নিয়ে, সবগুলো সিনেমাই ভাই ফ্রাঙ্কেনস্টাইন সিনেমা 7/20 তে আপলোড হয়েছে, তুমি চাইলে সেটা দেখতে পারো। ওই ফ্রাঙ্কেনস্টাইনের পুরো থিওরিটা উল্টে দিয়েছে ভাই, এত ভালো লাগছে ফ্রাঙ্কেনস্টাইন সিনেমাটা। এই সিনেমাটাও খুব আমার ভালো লাগছে এবং তোমরা যদি চাও 2025 যতগুলো সিনেমা রয়েছে যেগুলো ভালো হয়েছে সেগুলো সবগুলো আমরা এক্সপ্লেন করবো। হয়তো তোমরা অন্য জায়গা থেকে দেখেছো, যেগুলো তোমরা অন্য জায়গা থেকে অনেক বেশি ভাইরাল হয়ে গেছে সেগুলো আমরা নর্মাল চ্যানেলে দেবো, আর যেগুলো একটু কম ভাইরাল বা একবারে লেটেস্ট সেগুলো আমরা এখানে দেবো। তোমরাও একটা কাজ করবে, আমাদের সবগুলো চ্যানেল লিঙ্ক আমি আবারও দিয়ে দিচ্ছি, যাতে আমরা যখন সিনেমাগুলো আনি, একটা হচ্ছে বেশি হাইপালা সিনেমা আমরা দিই র্যান্ডমে, মোটামুটি হাইপালা সিনেমা দিই হচ্ছে স্যাভেজ, এবং যে স্ক্রিপ্টগুলো একটু আগের সিনেমা হয় সেগুলো আমরা সাধারণত র্যান্ডম 2.0 এবং অনলি জাপানিজে দিই। আর র্যান্ডম অ্যানিমেশনে আমরা এখন এনিমে বন্ধ রেখেছি। র্যান্ডম অ্যানিমেশনের সময় আমরা সিরিজ চালাবো, ইন্টারেস্টিং কোনো সিরিজ চালাবো, যেমন গেম অফ থ্রোন, অনেকে গেম অফ থ্রোন দেখোনি, তারপর হচ্ছে তোমার আরো অনেক সিরিজ আছে যেমন উইসার বা এই টাইপ যে সিরিজগুলো রয়েছে ফ্যান্টাসি টাইপের, সেই সিরিজগুলো ওখানে চালাবো আমরা আর কি, আশা করছি। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি এবং সিনেমাটি কেমন লেগেছে এবং ফার্স্ট এআই স্ক্রিপ্ট হিসাবে মানে কতখানি ভালো হয়েছে আমি জানি না, কারণ কথাগুলো সুন্দর মতো হয়নি, অনেক কথা ওরা গুছিয়ে লিখতে পারে না। মানে আমাকে যে স্ক্রিপ্টটা পাঠিয়েছে সে বলেছে সে এটা এআই দিয়েই করেছে আর। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাবাই। এবং পরবর্তীতে কোন সিনেমা সম্পর্কে জানতে চাও এবং 2025 কোন সিনেমাটি আমার দর্শক পছন্দ করবে তোমরা যদি কেউ জেনে থাকো সেটা অবশ্যই কমেন্টে সাজেস্ট করবে। আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। এবং আমার সবগুলো চ্যানেলের লিঙ্ক আবারও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি।